এই কম্পেনসেশনের পয়েন্টটা গত 5টা পয়েন্টের মধ্যে ছিল, এই 5টা পয়েন্ট, এই 10টা পয়েন্টের মধ্যেও আছে একদম। এবং আগামী দিনেও থাকবে। হুম। আমি আপনাকে বলছি আমার যথা ক্ষুদ্র নেগোসিয়েশনের অভিজ্ঞতা থেকে, সেটা হলো এই 10টা পয়েন্টারের মধ্যে স্ট্রাইকিং পয়েন্টার বলে একটা কথা বলা হয় নেগোসিয়েশনে, যেটাকে ভিত্তি করে নেগোসিয়েশনটা হুম। সব থেকে গরমাগর্মি হয়, সেটা হলো এই কম্পেনসেশন। ঠিক। এই অর্থাৎ কম্পেনসেশন আমেরিকা দিতে চাইবে না, কারণ এটা আমেরিকার এন্টায়ার আপনার ক্ষয়ক্ষতিকে মানে বিপদে ফেলে দেবে। হুম। দ্বিতীয় জিনিস হচ্ছে আমেরিকার ইকোনমিকে বিপদে ফেলে দেবে, এবং তৃতীয় কথা, হুম। ইসরায়েল তখন বলবে ভাই আমি কি পেলাম, আমার কি হলো, তোমরা তোমাদের মতো কম্পেনসেশন এক্সচেঞ্জ করছো, তোমরা তোমাদের মতো বিভিন্ন ট্রিটি করছো, এখানে ইসরায়েল কোথায় গেল, ঠিক। ইসরায়েলের রাষ্ট্রটা কোথায় গেল, হুম। সেটা তো বুঝতে হবে। ঠিক। আমি এই পয়েন্টটাতে আসবো 6 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে ইরান আরো একটা সেখানে পয়েন্ট দিয়েছে যে তৃতীয় পক্ষকে দিয়ে তাদের ওপর কোনো রকম অ্যাটাক করা যাবে না। এই তৃতীয় পক্ষটা কি ইসরায়েল? অফকোর্স ইসরায়েল। ইসরায়েল এই গোটা ঘটনাটা কি হয়ে গেছে জানেন তো, হাম দিল দে চুকে সানামের সালমান খান হয়ে গেছে, এই অজয় দেবগান হয়ে গেছে। মানে কিছুই পেলো না বেচারা, লাস্টে ঐশ্বর্যাকেও পেলো না, আর সিনেমার হিরো হতে পারলো, কিছুই করতে পারলো না। লাভটা কি হলো, বেচারা যুদ্ধ করলো, নিজের ক্ষয়ক্ষতি করলো, একটা আইডিওলজিক্যাল স্ট্যান্ড নিল আমেরিকার সাথে, এন্ড অফ দ্য ডে কোথায় গেল, দে আর স্ম্যাশড। তেল আবিবের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, তার খতিয়ানের ব্যাপার নিয়ে কেউ লিখেছে? আমেরিকার কোন পয়েন্টারের মধ্যে সেটা মেনশন করা আছে? ইরানের কোন পয়েন্টারের মধ্যে সেটা মেনশন করা আছে? হোয়াট আর ইসরায়েলস পয়েন্ট? ইসরায়েলও তো একটা স্টেক হোল্ডার এই যুদ্ধে। ওয়্যার আর ইসরায়েলস পয়েন্ট? ইসরায়েলের পয়েন্ট গুলো কোথায়? কোথায় লেখা আছে ইসরায়েলের পয়েন্ট গুলো, যেখানে ইসরায়েল বলছে আমার এই ক্ষয়ক্ষতি হচ্ছে, আমার এটা চাই, আমার ওটা চাই? কিছু তো বলছে না, শুধু তেল 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 করে চেঁচালে তো হবে না। আর হরমুজ প্রণালীতে স্যাংশন ইরান লাগাবেই লাগাবে স্যাংশন। তার কারণ ইরান জানে আমেরিকাকে হাঁটুতে আনতে গেলে, ইসরায়েলকে হাঁটুতে আনতে গেলে এই স্যাংশন ইজ ইম্পর্টেন্ট। গ্লোবাল সাপোর্ট কি করে পেয়েছে? ইউরোপের জাহাজ ছেড়ে গ্লোবাল সাপোর্ট পেয়েছে, আপনার নেটো অন্তর্ভুক্ত বহু দেশের জাহাজ ছেড়ে গ্লোবাল সাপোর্ট পেয়েছে, রাশিয়া ইন্ডিয়ার জাহাজ ছেড়ে। গ্লোবাল এই যে সাপোর্ট গুলো ইরান তৈরি করেছে, খুব বুদ্ধি করে তৈরি করেছে। এবং তার সাথে কি করেছে, তার সাথে আমেরিকা এবং ইসরায়েলকে কর্নার করে দিচ্ছে। আজকে আমেরিকা এবং ইসরায়েলকে নিজের স্টেটাসটাকে এক্সপ্লেন করতে হবে, যদি এক্সপ্লেন না করতে পারে মহাবিপদ, তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। একদম। আমি একটু দেখাই যে স্ট্রেট অফ হরমুজ সেটা কোথায় অবস্থিত। শুভাশিস, আমি আপনার কাছে আসছি, আমি একটু ম্যাপটা দেখাই, আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে স্ট্রেট অফ হরমুজটা কোথায় রয়েছে এবং কোন জায়গাটাকে নিয়ে এই যুদ্ধটা 1 মাসের বেশি পেরিয়ে গেল। এই হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই ছোট্ট অংশটাকে নিয়ে এত লড়াই, এবং ইরানের তার সাথে ওমানের দায়িত্বে থাকা এই স্ট্রেট অফ হরমুজটাকে আমেরিকা বিনা শর্তে তারা দখল করতে চেয়েছিল। আর ইরানও কন্টিনিউ যুদ্ধটাকে চালিয়ে গিয়েছে। কিভাবে না, স্ট্রেট অফ হরমুজের ওপর তারা স্যাংশন লাগাবে, 5টা দেশ ছাড়া অন্য দেশের জাহাজ এখান থেকে বেরোতে পারছিল না। কিন্তু কোথাও গিয়ে শেষ পর্যন্ত আমেরিকাকেই কিন্তু চাপের কাছে নতি স্বীকার করতে হয়েছে। আমেরিকা হয়তো আজকে বুঝতে পেরেছে যে এই স্ট্রেট অফ হরমুজ বা এই যে এই অংশে থাকা একটা ছোট্ট জায়গা, এই যে খার্ক আইল্যান্ড, এই খার্ক আইল্যান্ডকে কোনোভাবে কোনো অবস্থাতেই ইরান হাতছাড়া করবে না। এবার আমরা আবার আলোচনাতে আসব, শুভাশিসের কাছে চলে যাব। শুভাশিস, আরও একটা বিষয় নিয়ে এবার একটু আলোচনায় আসবো, সেটা হচ্ছে এই যে জাতিসংঘের যে প্রস্তাবগুলো রয়েছে, সেই জাতিসংঘের বিষয়েও কিন্তু ইরান একটা সেই জায়গাতেও একটা তাদের প্রস্তাব দিয়েছে। তাহলে এই জাতিসংঘ থেকে পরমাণু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমস্ত নিরাপত্তা প্রস্তাব বাতিল করতে হবে, আর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সিদ্ধান্তটাও বাতিল করতে হবে। এই যে দুটো পয়েন্ট, এইটা এবার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। দেখুন, এই যে নিউক্লিয়ার ট্রিটি বা নিউক্লিয়ার রিজার্ভেশন বা নিউক্লিয়ার রেস্ট্রিকশনস, এর প্রচুর পলিটিক্যাল লিমিটেশনস আছে। আপনি ভেবে দেখুন একটা সংস্থা ডিসাইড করে দিচ্ছে অন্য সংস্থার এনার্জি ইকুয়েশন, অর্থাৎ আপনার নিজস্ব রাইট নেই, আপনি নিজের দেশের মানুষের জন্য কি ভালো করতে পারবেন না না পারবেন। ধরুন, আমি ফর এক্সাম্পল বলছি, যদি ইন্ডিয়া মানে না, ধরুন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গত 15ই আগস্ট বললেন যে আমরা ভারতবর্ষকে 2047 সালে গিয়ে নিউক্লিয়ার ইলেকট্রিফিকেশনের দিকে এগোবো, কারেক্ট? এইখানে দাঁড়িয়ে যদি বাকি জাতিসংঘ বললো বা এই ধরনের সংস্থা বললো যে আমরা এটা ইন্ডিয়াকে করতে দেবো না, ক্ষতিটা কার? ইন্ডিয়ার সব থেকে বেশি।
তাহলে ইন্ডিয়ার নিজস্ব সভারেন ডিসিশন মেকিং ক্ষমতা নেই নিজের দেশ সম্বন্ধে। আপনি ডিসাইড করে দেবেন আমি কিভাবে থাকবো না থাকবো, কি জামা কাপড় পরবো আর কি খাবার খাবো? এটা তো হতে পারে না, এটা তো স্বৈরাচারী একটা মনোভাব। আমরা যদি আমাদের রাইটস কে প্রোটেক্ট না করতে পারি, গ্লোবাল রাইটস এর প্রতি যে বিরাট আর্কাইভ তৈরি করলো ইরান এই গোটা রিটালিয়েশনটা থেকে, এটা আমার আপনার জীবনের পরেও যারা অধ্যয়ন করবে ওয়ার্ল্ড পলিটিক্স, তাদের কাছে এটা একটা টেক্সট বুক রিটালিয়েশন হিসেবে ধরা থাকবে, যেখানে ইরান গোটা পারস্য প্রজাতি বুঝিয়ে দিল গোটা পৃথিবীকে যে কিভাবে লড়াই লড়তে হয় এবং কিভাবে নিজের রাইটসটাকে ধরে রাখতে হয়। ইরানের যথেষ্ট খারাপ জায়গা আছে, ইরানের যথেষ্ট খারাপ দিক আছে, কিন্তু সেই খারাপ দিকগুলো, খারাপ জায়গাগুলোকে দেখেও তাদের মানুষ যেভাবে ইরানের রেজিমের পাশে দাঁড়ালো, তাদের মানুষ যেভাবে আমেরিকাকে নাকানি চোবানি খাওয়ালো, যেভাবে ইরানকে ইসরায়েলকে আক্রমণে রিপ্লাই দিল, যেভাবে বন্ধু হিসাবে ইরান ইন্ডিয়াকে তেল ছেড়ে দিল, সেটা আজ এ ভারতীয় হিসাবে আমার খুব গর্ববোধ হয় যে এরকম একটা দেশ এবং একটা দেশের এন্টায়ার পরিধিকে অধ্যয়ন করার জায়গা আমাদের মধ্যে এসছে। ঠিক। এবার হচ্ছে এই যে আন্তর্জাতিক পরমাণু সংস্থা, সেখান থেকেও কি সমস্ত নিষেধাজ্ঞাগুলো এবার প্রত্যাহার তাহলে হবে? না হলে তো ইরান, আপনি যেটা বলছেন যে শান্তি প্রস্তাব বা যেটা 10 তারিখে সই হতে চলেছে, সেখানে তো ইরান সই করবে না। না করার চান্স হাই। এখানে প্রচুর পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোর পরিধি হিউজ। মানে এটা ইভেন এখানে আমি এমনও কিছু পয়েন্ট দেখছি, যেরকম রাইটলি আপনি পয়েন্ট আউট করলেন এই নিউক্লিয়ার সভারেনিটিটা, এরকম বহু পয়েন্ট আছে যেই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি আমাদের পক্ষে ধরা খুব কঠিন, যে সেটা আমেরিকা বা ইসরায়েলের এখতিয়ারে আছে কি যে সেটা নিয়ে ডিসিশন নেওয়ার। তাহলে ডিসিশনটা নেবে কি করে? মানে নেগোসিয়েশনে যদি আমি ডিসিশনই না নিতে পারি, তাহলে আমি সেই নেগোসিয়েশনে তো সেই পয়েন্টটা নিয়ে আলোচনাতেই বসতে পারবো না। তাহলে জাতিসংঘের লোককে থাকতে হবে, তাহলে নিউক্লিয়ার অর্গানাইজেশনের লোককে থাকতে হবে, নাহলে তো ডিসকাশন পরিপূর্ণ হচ্ছে না। কারণ ইরান, আমি আপনাকে বারবার বলছি, 10টা পয়েন্টের মধ্যে অন্তত 2 থেকে 3টে পয়েন্ট আমার যখন দেখছিলাম আমার মনে হয়েছে যেগুলো রেজাল্ট বার করা নেগোসিয়েশনে অসম্ভব, অসম্ভব। ঠিক। এবং সেইগুলো কি করে নেগোসিয়েটেড হয় সেটাই হবে এই গোটা পিস প্রসেসের ডিরেকশন। এবার যে পয়েন্টটাতে আসবো সেটা হচ্ছে যে এই যে সেনা প্রত্যাহার, ইতিমধ্যেই আমরা গত 2-3 দিন ধরে দেখছিলাম যে বেশ কিছু F-15, F-35 সেগুলো ইরানের ভেতর ঢুকে যাচ্ছিল। এর মধ্যে বেশ কয়েকজন যারা পাইলট তারা ইজেক্ট করতে বাধ্য হয়েছিলেন, তারপরে হেলিকপ্টার ঢুকেছিল খুব নিচু দিয়ে তাদেরকে উদ্ধার করতে। তার মানে আমেরিকা চেষ্টা করছিল শেষ মুহূর্তে ঠিক ইরাকের মতো, আফগানিস্তানের মতো সেনা ইরানে ঢুকিয়ে দিয়ে তাদের ওপর একটা প্রেশারাইজ করতে। এবার আমেরিকা কি করবে? শেষ পর্যন্ত কি সেনা প্রত্যাহার করে নেবে? করে নেবে, তার ন্যারেটিভটা তৈরি করবে, শান্তির জন্য আমরা পিছন পায়ে হাঁটলাম। এবার এবার একটা জিনিস বুঝবেন, দুটো লোকের মধ্যে মারপিট হচ্ছে, একজন আরেকজনকে মেরে মুখ চোখ ফাটিয়ে দিচ্ছে, আরেকজনে চালিয়েছে, তখন তারও একটু কানটার মুখ চোখ ফেটেছে। এবার যে পেছনে শান্তির জন্য হাঁটতে শুরু করলো, তার মানে ধরে নিতে হবে তার যাই ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে ক্ষয়ক্ষতিটায় তার ব্যথাটা অনেক বেশি হচ্ছে, তার জন্য সে পেছনে ফিরছে।